উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। বানর রাজপুত্র। এক রাজার 7 রানী, কিন্তু ছেলেপিলে একটিও নেই। রাজার তাতে বড়ই দুঃখ। তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন। কেউ এলে ভালো করে কথা কন না। একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, রাজা, তোমার মুখ যে ভার দেখছি, তোমার কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা আর কি বলবো মুনি ঠাকুর, আমার রাজ্য, ধন, লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলে পিলে নেই। আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, এই কথা? আচ্ছা, তোমার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে। অনেক দূরে গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 7টি আম এনে তোমার 7 রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত হলো, ক্রমে রাত ভোর হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন। যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন, সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে। তাতে পাকা পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন, কিন্তু আম গাছ কখনো দেখতে পাননি। যা হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেড়ে নিয়ে বাড়ি ফিরে চললেন। খানিক দূরে যেতে না যেতেই শুনলেন, কে যেন পিছন থেকে তাকে ডাকছে, ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না। তিনি পিছন থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন, আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজেই রাজামশায়ের আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেড়ে আনতে হলো। এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না। তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো, চোর চোর বলে কত গালও দিল। রাজামশাই তাতে কান্না দিয়ে বোঁ বোঁ করে বাড়ির পানে ছুটলেন। বাড়ি এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, তোমরা 7 জনে এই 7টি আম বেটে খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানীরা 6 জন মিলে তাকে কিচ্ছু না বলেই সব কটি আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তাঁর ঝি সব দেখল। বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন। ছোট রানীরও একটা খোকা হলো, কিন্তু সেটি হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুঁড়ে বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এইখানে থাকো। সেইখানে ছোট রানী থাকেন। বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথা কয়, আর তার এমনই বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না। যখন যে কাজের দরকার অমনি সে তা করে। সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায়, যেখানে যে ফল দেখে তাই খায়। খুব ভালো লাগলে মার জন্য নিয়ে আসে। তাকে কেউ কিচ্ছু বলে না। কারুর গাছে ফল খেতে গেলে সে ভারী খুশি হয়ে ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এমনি করে দিন যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলেও এখন বড় হয়েছে। তারা বানরটিকে যার পর নাই হিংসা করে। সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়।
তারপর একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে। তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, আমাকে পুঁথি এনে দাও, আমি পড়ব। মা কাঁদতে কাঁদতে বললেন, হায় বাছা, কি করে পড়বে, তুমি যে বানর। বানর বলল, সত্যি মা, আমি পড়ব, তুমি বই এনে দিয়েই দেখো, তুমি আমাকে পড়াবে। বানরের এমনি বুদ্ধি, যে বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3 খানি বই পুঁথি শেষ করতে পারেনি, রোজ খালি মাস্টারের বকুনি খায়। এই সব কথা শুনে রাজা একদিন বললেন, বটে, বানরের এমনই বুদ্ধি, নিয়ে এসো তো তাকে, আমি দেখব। বানরের কিছুতেই ভয় নেই। রাজা ডেকেছেন শুনে সে অমনি তাঁর কাছে উপস্থিত হল। তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানীরা কিছু বলেন। তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি করে দিলেন। সেই বাড়িতে তখন থেকে ছোট রানী তার বানর নিয়ে থাকেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তার বাড়িটাকে বলে বানর বাড়ি। এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরো বেশি হিংসা করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজপুত্রেরা বড় হয়েছেন, এখন এদের বিয়ে দিন। রাজা বললেন, তাদের দেশ বিদেশ ঘুরতে দাও, তারা নানান জায়গা দেখে নানা রকম শিখে টুকটুকে 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ, তাই হোক। তারপর 6 রাজপুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরোল। তা দেখে বানর তার মাকে গিয়ে বলল, মা, আমিও যাব। তার মা বললেন, তুমি কি করে যাবে জাদু, তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে? তুমি দেশ দেখতে যাবে, আমি তোমাকে ছেড়ে কি করে থাকব? বানর বলল, আমি দেখতে দেখতে ফিরে আসব, তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও। কাজেই ছোট রানী আর কি করেন, বানরকে যেতে দিতেই হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে, রাজবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। একটা বনের ভিতর দিয়ে তাদের পথ। সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে। এমন সময় বনের ভেতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদা, আমিও এসেছি, আমাকে সঙ্গে নিয়ে চলো। তাতে রাজপুত্ররা যার পর নাই রেগে বলল, বটে রে, তোর এত বড় আস্পর্ধা, আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল। সেই বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা মার মার করে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল। রাজপুত্রেরা ভয়েই জড়সড়, তলোয়ার খুলবার কথা আর তাদের মনেই নেই। তাদের টাকা কড়ি, ঘোড়া, পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে। তাকেও তারা সঙ্গে করে নিয়ে চলল। বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। তা দেখে ডাকাতেরা ভাবল, বুঝি কারো পোষা বানর, কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না। সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর। সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই 6টি ভাইকে এক জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে, তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে,
কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতেরা কিছু টের পেল না। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে আর তারা কোথাও থামল না। সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার এক শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় একটা রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টক টক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতর ঢুকে পড়ল। দরওয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল, আর কিচ্ছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6 রানী ছিল ভারী হিংসুক আর দেখতে বিশ্রী, আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুর ধারে একটি কুঁয়ের ভেতর থাকতেন। রাজা তার কোনো খবরও নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন, আর তাদের মনও ছিল তেমনই। আর ছোট রানীর যে মেয়েটি ছিল, সেও ছিল ঠিক তার মার মতো, তেমনি সুন্দর, তেমনি লক্ষ্মী। তাহলে কি হয়, বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, কুঁজো, কানা, খোঁড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো। তারা স্নান করে চলে যেতেই ছোট্ট মেয়েটি ঘটি থেকে কেমন করে জানি না খানিকটা জল বানরের গায়ে গিয়ে পড়ল। অমনি বড় রানীর 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলে উঠল, উমা উমা, তোমরা দেখে এসো, ছোট রানীর মেয়ে বাঁদরকে বিয়ে করেছে। বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগলো, তাই তো, ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। সেই খবর তখনই তারা রাজার কাছে পৌঁছে দিল। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজার কাছে এসে বাইরে থেকে হাত জোড়ো করে বলল, মা, আপনি কাঁদবেন না, ভগবান যা করেন ভালোই করেন, এ থেকেও আপনাদের ভালোই হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তাঁর মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তাঁর ঘরের কাছে গাছের উপরে থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে আর বানর সে কথা তিনি ভুলে গেলেন। তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান লোক মানুষের মধ্যেও নেই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তাঁর সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তো আর তাঁর খুশির সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো, আমার 6 মেয়েকে তোমরা 6 জনে মিলে বিয়ে করো। ঠিক এমনি সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্রেরাও তখন বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে খুব হিংসা হলো। বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেলল। লোকে কানাকানি করে আর বলে যে সে মেয়ে নাকি রাজার আজ 6 মেয়ের চেয়ে ঢের সুন্দর, ঢের বেশি ভালো। এসব কথা তারা যতই ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে। যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তো তাদের 6 জনের বিয়ে হয়ে গেল।
তারপরে ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটি ছোট্ট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে দেশে পৌঁছতে দেওয়া হবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতর বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রা আর উপায়ই ছিল না। তারপর সকালবেলা নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিয়ে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোদের এই কাজ, দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্ট ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজা যার পর নাই আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে কত যে খুশি হলেন বুঝতেই পারছ। তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাতে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। এ কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পেল না। তারপর রাত্রে যেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে, অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছেন। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হয়ে কি হবে, আর বানর হবার জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব দেখে শুনে ধেই ধেই করে নাচতে লাগলো। পাকা ফলার। পাড়া গাঁয়ে এক ফলারে বামুন ছিল। তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব। দই চিড়ার বেশি কিছু খাইতে দিবার ক্ষমতা তাহাদের ছিল না। ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারে নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল, পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা হইতে দিবে? তাই সে বিনয় করিয়া বলিল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল, তবে রাজা যেখানে থাকে সেখানে গিয়ে আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে। পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলল, ওই যে পাকা বাড়ি দেখছো, ওইটে রাজার বাড়ি। ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে, পাকা বাড়িও তেমনি দেখিয়াছে। সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল। সে দেশে সব লোকেরই কুঁড়ে ঘর, খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল। সে গদগদ স্বরে বলিল, পাকা বাড়ি? আহা, পাকা বাড়ি বটে। না হবে কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে।
ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এই মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির এক কোণে কামড়াইয়া ধরিল, আবার তখনই হু করিয়া কামড় ছাড়িয়া দিল। তারপর সে ভাবিতে লাগিল, তাই তো, এই পাকা ফলারের কত নাম। আর খানিক ভাবিয়া সে বলিল, ও হো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে থাকে। এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে লাগিল। তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল, তাহাতেও গ্রাহ্য নাই। কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে, আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই, এরপরেই পাকা ফলার আসবে। এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরে ঠাকুর, কি করছো কি? মহারাজের বাড়ি খাচ্ছ কেন? চলো তুমি আমার সাথে। এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল। দরোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম। খোলাটা না ভাঙতে ভাঙতেই এই বাটা দরোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনিয়া রাজামশাই হো হো করিয়া হাসিতে লাগিলেন, আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাহা হোক, তাহার সাদাসিধে কথাগুলো রাজার বেশ ভালো লাগলো। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণটাকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা, ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল। আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবেন। পরদিন সকালে রাজামশাই মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলিল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়াগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈয়ারি করতে হয়, ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না। কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে। সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইয়াছে। খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল, তবে পেটে রহিল না, এই যা দুঃখ। রাজা দেখিলেন লুচি নিজে তৈরি করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না। সুতরাং তিনি তাহার রসুয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও। রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল, আমি খাবার তৈরি করে রাখব, বিকালে আপনি এসে খাবেন। আমি বাড়ি থাকব না, আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন। ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকাল বেলার জন্য অপেক্ষা করিতে লাগিল। রসুয়ে বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, একটা চোরের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল। রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি, সন্দেশ ইত্যাদি তৈরি করিয়া তাহার ছেলেকে বলিল, সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস। তাহার ছেলে বলিল, তার জন্য কিচ্ছু চিন্তা করো না, আমি তাকে যত্ন করে খাওয়াবো এখন। রসুয়ে বামুন রাজবাড়িতে রান্না করিতে চলিয়া গেল, আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 2 সেরের বেশি লুচি আর তাহার মতো তরকারি, মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল। খানচারেক লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল। ফলারে বামুন আসিলে পর সে সেই 4খানা লুচি তাহাকে খাইতে দিল। সে বেচারা জন্মেও লুচি খাই নাই, তাহাতে আবার এমন চমৎকার লুচি। রাজার বামুন ঠাকুর যাহা তৈরি করিয়াছে, এমন জিনিস 2-4খানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না, বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল। সে খালি দুঃখ করিতে লাগিল, আহা, আর যদি খানকতক দিত।
রসুয়ে বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়া চলিল। তাহার মনে দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না। চলে আর খালি বলে, আহা, আর যদি খান কতক দিত। এমন সময় হইয়াছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়া চলিয়াছে। সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে। ফলারে বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল, কি ঠাকুর মশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বলিল, বাবা, আমি পাকা ফলারের কথা বলেছি। রাজামশাই চিরজীবী হুন, আমাকে এমন জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করিল, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলিল, 4খানি পাকা ফলার আমাকে দিয়েছিল। ভাণ্ডারী সবই বুঝিতে পারিয়া বলিল, সে কি ঠাকুর মশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4খানা লুচি হয়? ব্রাহ্মণ বলিল, হ্যাঁ বাপু, 4খানাই ছিল, আর তাতে খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলিল, 2 সের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে। আপনি আবার যান, এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন, দেখবেন আপনার লুচি সেখানে আছে। ব্রাহ্মণ বলিল, তাই নাকি? বাপু, তুমি বেঁচে থাকো, হতভাগা বেল্লিক, বাঁদর, শয়তান, পাজি। বলিতে বলিতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটিল। গালিগুলি অবশ্য ভাণ্ডারীকে দেয় নাই, রসুয়ে বামুনের ছেলেকে দিয়াছিল। রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে 4খানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল। সেখানে গিয়া সে চোরকে বলিল, বন্ধু, ঢের লুচি তৈরি করে মাচার উপর রেখে এসেছি, তুমি শিগগির যাও, আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। চোর রসুয়ে বামুনের মাচার উপরে উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে, এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত। এবারে কথাবার্তা নাই, একেবারে মাচায় গিয়া উঠিল। চোর মুশকিলে পড়িল, লুকাইবারও স্থান নাই, পলাইবারও পথ নাই, এখন সে যায় কোথায়? শেষটা আর কি করে, মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল। একে সন্ধ্যাকাল, তাহাতে আবার ফলারে বামুন নিতান্তই সাধাসিধে লোক, লুচি খাইবার জন্য তাহার মনটা যার পর নাই ব্যস্ত রহিয়াছে, সুতরাং চোরকে সে দেখিতে পাইল না। ফলারে বামুন সামনে লুচি, তরকারি, সন্দেশ, মিঠাই সাজানো দেখিয়াই খাইতে বসিয়া গেল। পেটে যত ধরিল তত সে খাইল, আর একটি হজমিগুলির স্থানও নাই। এমন সময় ভারী এক মজা হইল। রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে, আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে। অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফিরে না, কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া গিয়াছিল, সেটার ভারী দরকার। ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি এখন ফিরে এলে যে? রসুয়ে বামুন বলিল, ঝাঁঝরা ফেলে গিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হইয়াছে যে আর একটু হইলেই তাহার দম আটকায়। পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে, কিন্তু সেখানে জল নাই। সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল, কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না। রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল, ওটা কি রে? ছেলে দেখিল ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো আর জানিত না, কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু গলায় সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল চাহিতেছে। বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হাড় আস্ত রাখিবে না।
আর কিছু না বলিলেও হয়তো এখনই মাছায় উঠিয়া দেখিবে। এমন সময় হঠাৎ তাহার মাথায় এক বুদ্ধি জোগাইল। সে বলিল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত, তা নইলে মাচা থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনিয়া রসুয়ে বামুন কাঁপিতে লাগিল। আরো মুশকিলের কথা এই যে ভূতটা জল চাহিতেছে, তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না, অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে। তারপর সে কি করে তাহার ঠিক কি? ছেলের ভারী ইচ্ছা সে ভূতকে জল দিয়ে আসে, কিন্তু রসুয়ে বামুন বলিল, তা হবে না, যদি তোর ঘাট ভেঙে দেয়। এই সময়ে তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে, সুতরাং সে ভূতকে বলিল, মাচায় নারকেল আছে, থামে আঁচড়ে ভেঙে খাও। ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলি ছিল। সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল। যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়াছিল, ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আছড়াইয়া বসিয়াছে। একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি। এরপর একটা মস্ত গোলমাল হইল। নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল, আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণও হাউ মাউ করিতে লাগিল। গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড়ো হইল। আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না। চোর ধরা পড়িল, আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়া এমন ঠ্যাঙান ঠ্যাঙাইল যে কি বলিব।